নমস্কার, শুরু করছি বেঙ্গল লাইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। প্রথমেই যে বিষয়গুলোর আলোচনা করব আজকে আমরা সেদিকে নজর রাখবো। বেঙ্গল লাইনের প্রথম ইস্যু আজ দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে ভোটার তালিকায় ভূত বিস্ফোরক বিধায়ক। বেঙ্গল লাইনের দ্বিতীয় ইস্যু কলকাতা ধর্মতলায় কার্তুজ উদ্ধার, গ্রেফতার কেতুগ্রামের রামকৃষ্ণ মাঝি। বেঙ্গল লাইনের তৃতীয় ইস্যু মালদা লিচু বাগানে উদ্ধার গুলিবিদ্ধ যুবক, কালিয়াচকে চাঞ্চল্য। অন্যদিকে মুর্শিদাবাদের দিকেও আমরা নজর রাখবো, জমকরে উদ্ধার পাইপ গান, 2 রাউন্ড গুলি। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু কলকাতা 15,000 টাকায় বাংলাদেশি থেকে ভারতীয় ধৃত 2। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ায় আত্মঘাতী শিশু সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এফআইআর। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যু যে ছবিতে আমরা প্রথমেই নজর রাখবো, ইতিমধ্যেই যে ছবিতে আমরা নজর রাখবো বেঙ্গল লাইনের প্রথম ইস্যু। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু ভুয়ো ভোটার ইস্যুতে বিভিন্ন দিকে আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অভিযোগ উঠেছে। একেবারে যে ছবি আমরা এবার আপনাদের সামনে আনবো, প্রথমেই যেদিকে আমরা নজর রাখবো বেঙ্গল লাইনের প্রথম ইস্যু আপনাদের জানাবো, বিস্ফোরক মন্টুরাম পাখিরা। সিবিআই তদন্ত চাইলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাকদ্বীপে ভোটার তালিকায় ভূত, আবারও দিকে দিকে ভোটার তালিকা নিয়ে কিন্তু বিভিন্ন রকম অভিযোগ আসছে। বিস্ফোরক মন্টুরাম পাখিরা, সিবিআই তদন্ত চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার তালিকায় কারচুপি জড়িত সরকারি আধিকারিকরাই, চাঞ্চল্যকর দাবি তৃণমূল বিধায়কের। সিবিআই তদন্তের দাবি বিরোধী দলনেতার। নির্বাচন কমিশনে গেলেন শুভেন্দু অধিকারী। আইপিএসির ষড়যন্ত্রে তালিকায় কারচুপি, অভিযোগ বিরোধী দলনেতার। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ জড়িত সরকারি আধিকারিকরাই, কাকদ্বীপে ভোটার গরমিল, বিস্ফোরক মন্টুরাম পাখিরা। চাঞ্চল্যকর দাবি তৃণমূল বিধায়কের। ভোটার তালিকায় কারচুপি আর তাতে জড়িত সরকারি আধিকারিকরাই, এমনটাই দাবি করছেন তৃণমূল বিধায়ক। কাকদ্বীপে ভোটারে গরমিল, বিস্ফোরক হলেন মন্টুরাম পাখিরা। সিবিআই তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনে যান শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, যে ছবি দেখা যাচ্ছে যে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ বিভিন্ন সময় আমরা দেখেছি, এবার একেবারে সরকারি আধিকারিকরাই এই ভোটার তালিকা যে কারচুপি অভিযোগ উঠছে তাতে জড়িত, এমনটাই চাঞ্চল্যকর দাবি করে বসলেন তৃণমূল বিধায়ক। যে ছবি প্রথমেই আমরা নজর রেখেছি, ভোটার তালিকায় কারচুপি হচ্ছে এমন অভিযোগ কিন্তু বিভিন্ন সময় এসেছে এবং আমরা দেখেছি এর আগেও ভোটের কাজে যুক্ত 3 সরকারি আধিকারিকের বিরুদ্ধে কারচুপি এবং গরমিলের অভিযোগে এফআইআর দায়ের হওয়ার পর থেকে কাকদ্বীপে বিধানসভা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার আপনাদের জানাবো যে একজন তৃণমূল বিধায়ক তিনি দাবি করছেন যে ভোটার তালিকায় যে কারচুপি হচ্ছে তার জন্য সরকারি আধিকারিকরাই দায়ী, সরকারি আধিকারিকরাই জড়িত, এমনই চাঞ্চল্যকর দাবি তুললেন তৃণমূল বিধায়ক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, একেবারে চাঞ্চল্যকর দাবি তুলছেন তৃণমূল বিধায়ক। তিনি বলছেন যে সরকারি আধিকারিকরাই জড়িত এই ভোটার তালিকায় কারচুপি কাণ্ডে। একেবারে দেখো, দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমার অন্তর্গত কাকদ্বীপের যে 3টি গ্রাম পঞ্চায়েত এলাকা, সেখানে অস্বাভাবিকভাবে ভোটার তালিকায় কিন্তু নাম বেড়ে গিয়েছে, অর্থাৎ ভোটারের সংখ্যা বেড়ে গিয়েছে। প্রায় 6,000 ভোটারের সংখ্যা বেড়ে গিয়েছে এবং সেই বিষয়টি সামনে আসতেই কিন্তু এই ঘটনা তদন্ত শুরু হয়। নির্বাচন কমিশনের তরফ থেকে অভিযোগ আনা হয় যে এই ঘটনার সাথে বেশ কয়েকজন সরকারি আধিকারিক জড়িত এবং ইতিমধ্যেই 3 আধিকারিকের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের হয়েছে। আর এবারে কাকদ্বীপের বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরা, তিনিও কিন্তু সেই অভিযোগই করলেন এবং তার দাবি যে টাকা পয়সার বিনিময়ে কিন্তু বাংলাদেশি মানুষজন এদেশের নাগরিকত্ব পেয়ে যাচ্ছে এবং এর সাথে সরকারি আধিকারিকেরাই জড়িত।
এই কারণেই কাকদ্বীপের বিভিন্ন এলাকায় আচমকাই ভোটার সংখ্যা বেড়ে যাচ্ছে এবং তিনি দাবি করেছেন যে এই ঘটনায় এই এসডিও অফিস, বিডিও অফিসের মতো যে সমস্ত জায়গা যেখান থেকে কিনা এই ভোটার তালিকা তৈরি হয়, ভোটার তালিকা সংশোধন করা হয়, সেই সমস্ত অফিসের লোকজনই কিন্তু জড়িত এবং এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি দাবি করেছেন বাংলাদেশি মৎস্যজীবীরা এই দেশে আসছেন, কাকদ্বীপ এলাকায় থাকছেন এবং এরপর মোটা টাকা দালাল চক্রের মাধ্যমে দিয়ে তারা কিন্তু এদেশের ভোটার তালিকায় নাম তুলে ফেলছেন এবং এরপরে এদেশের নাগরিকত্ব তারা কিন্তু এই অবৈধভাবে পেয়ে যাচ্ছেন এবং এই অভিযোগ কিন্তু অন্য কেউ করেননি। শাসক দলের একজন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি কিন্তু এই দাবি করেছেন এবং যার জেরে এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কাকদ্বীপে ভোটার তালিকা নিয়ে বিভিন্ন অভিযোগ, কারচুপির অভিযোগ উঠেছে এবং এই মুহূর্তে আপনাদের যে ছবি আমরা তুলে ধরলাম, বিস্ফোরক হলেন মন্টুরাম পাখিরা। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। বেঙ্গল লাইনের পরবর্তী ইস্যুতে আমরা নজর রাখবো বিরতির পর। ধর্মতলায় কার্তুজ উদ্ধার, গ্রেফতার কেতুগ্রামের রামকৃষ্ণ মাঝি। কি উদ্দেশ্যে, কাকে এই কার্তুজগুলো দেয়া হচ্ছিল, রামকৃষ্ণ মাঝিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। আমরা এই নিয়ে ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বেঙ্গল লাইনে এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো, আপনারা জানেন যে ধর্মতলায় বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে। 120 রাউন্ড কার্তুজ উদ্ধার হলো ধর্মতলা থেকে এবং ইতিমধ্যেই রামকৃষ্ণ মাঝি নামে একজনকে গ্রেফতারও করা হয়েছে। বেঙ্গল লাইনের যে ইস্যুর দিকে আমরা নজর রেখেছি, রবিবার ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার। কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযান চলছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি এর আগেও দেখা গেছে বৈঠকখানা থেকে কখনো অস্ত্র উদ্ধার হয়েছে, কখনো বউবাজার থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। এবার ধর্মতলায় বিপুল কার্তুজ উদ্ধার। কে কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল তা এখনো স্পষ্ট নয়। রামকৃষ্ণ মাঝি বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা, তাকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বিধান, যে বারবার যে প্রশ্ন সামনে এসছে যে বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা রামকৃষ্ণ মাঝিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তার সম্পর্কে পরিবারের তরফে বলা হচ্ছে যে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রতিবেশীরা, পাড়ার প্রতিবেশীরা, তারা কি বলছেন, তিনি কেমন ছিলেন এবং কি উদ্দেশ্যে এই কার্তুজগুলো নিয়ে যাওয়া হয়েছে? কারণ মেচেদার একটি বাসের টিকিট তার কাছ থেকে পাওয়া গিয়েছে। একেবারেই দেখো সানন্দা, তার রামকৃষ্ণ মাঝি সম্বন্ধে তার যেমন পরিবার, তার স্ত্রী যেমন প্রথমেই অস্বীকার করছেন যে তাকে ফাঁসানো হয়েছে, এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয় তার স্বামী। সে অত্যন্ত ভালো স্বভাবের মানুষ এবং বাড়িতে কোনো রকমই বাইরের লোকজন আসতো না, এমনটাই তার স্ত্রী জানাচ্ছে এবং তার আত্মীয়রা জানাচ্ছে। কিন্তু কথা মানতে নারাজ প্রতিবেশীরা। তারা যেটা বলছেন যে এই রামকৃষ্ণ মাঝি, যিনি গাড়ির চালক ছিলেন, তিনি অত্যন্ত মেজাজে থাকতেন। তিনি কেউ কিছু কথা বললেই তাদেরকে গরম, মানে কোনো রকম একটা মেজাজ দেখানো, সবসময় একটা রূঢ় মেজাজে থাকতো এবং এমনটাই তারা প্রতিবেশীরা জানাচ্ছে এবং প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার করত। তিনি অত্যন্ত এই ধরনের একটা আচরণ করতেন। তবে কোনো কিছু ঘটনা ঘটলে লাঠি ফাঠি নিয়ে একেবারে রাস্তায় বেরিয়ে আসতো। এই ধরনের আচরণ দেখেছে রামকৃষ্ণ মাঝিকে এলাকার বাসিন্দারা। তবে এই ঘটনার সাথে কিভাবে জড়িত রয়েছে, তার চক্র কিভাবে বিছিয়ে রয়েছে এবং তিনি এই যে অস্ত্র এবং এই কারবারের সাথে যুক্ত রয়েছে, তার লিঙ্ক কোথায় রয়েছে সেই সম্বন্ধে খোঁজ খবর চলছে। তবে গাড়ির চালক হিসাবে তার এলাকায় পরিচিতি রয়েছে এবং তিনি গাড়ি ভাড়া খাটাতেন, এমনটাও জানতে পারা গেছে। এই রামকৃষ্ণ মাঝি এলাকার যুবক এবং তার পরিবার অস্বীকার করলো। স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে তারা এই ধরনের কাজে যুক্ত আছে, এমনটাই তারা কখনো জানেনি। দরকার পড়লো, কি উদ্দেশ্যে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল, এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন সামনে আসছে। আপাতত ধন্যবাদ বিধান তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিধান চন্দ্র। বেঙ্গল লাইনে বিরতির পর যেদিকে আমরা নজর রাখবো, লিচু বাগানে উদ্ধার গুলিবিদ্ধ যুবক, কালিয়াচকে চাঞ্চল্য। লিচু বাগানে যুবকের দেহ উদ্ধার এবং এই ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনা নিয়ে আমরা ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার বেঙ্গল লাইনের যে ইস্যুতে নজর রাখবো, মালদায় ফের শুট আউটের ঘটনা। লিচু বাগান থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও কে বা কারা এই গুলি করেছে তা এখনো স্পষ্ট নয়। পরিবারের সদস্যরা তারা দেখেন যে হঠাৎ করে লিচু বাগানে গিয়ে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে করিম। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, মালদায় কাউন্সিলর খুনের 4 মাস কেটেছে এবং তার মধ্যে আবারও মালদায় শুট আউটের ঘটনা, অর্থাৎ আতঙ্ক পিছু ছাড়ছে না কোনোভাবেই মালদায়।
একেবারে সানন্দা, দেখো বছর শুরু থেকেই কিন্তু গুলি চালানোর ঘটনা দিনের পর দিন কিন্তু মালদা জেলায় ঘটেই চলেছে। সেই কাউন্সিলরের খুন থেকে বলো আর কাউন্সিলরের নেতাকর্মী বলো, সবাই কিন্তু এই গুলি চালানোর ঘটনা ঘটছে সবারই ক্ষেত্রে, বেশিরভাগই ক্ষেত্রে, এবং সাধারণ মানুষও কিন্তু তার ক্ষেত্রে বাদ যাচ্ছে না। এবং এবারে যে ঘটনা শ্যুট আউট সেটা হলো মালদার কালিয়াচকের মজমপুর যে এলাকা রয়েছে, সেই মজমপুর এলাকার বাসিন্দা করিম খান। তিনি গতকালকে তার নিজস্ব আম বাগান রয়েছে, লিচু বাগান রয়েছে, সেই আম এবং লিচু পাহারা দেওয়ার জন্য উনি রাত্রিবেলায় বাগানে গিয়েছিলেন। তারপর সে পরিবার মোটামুটি রাত্রি 10:30 নাগাদ পরিবার জানতে পারে যে রক্তাক্ত অবস্থা সেখানে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে সে, এবং তারা সঙ্গে সঙ্গে পরিবার সেখানে যায় এবং গিয়ে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে কিন্তু তার চিকিৎসা চলছে। গুলি বের করলে আশঙ্কাজনক রয়েছে সে করিম খান। তবে কে বা কারা গুলি করলো তা কিন্তু এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীরা কিন্তু একদল দুষ্কৃতী যারা জানা যাচ্ছে সেখানে এসেছিল এবং করিম খানকে গুলি করে, তার পেটে গুলি লাগে এবং তারপর সেখান থেকে চম্পট দেয়। তবে কী কারণে গুলি, তার কোনো পুরনো শত্রুতা ছিল নাকি অন্য কোনো কারণ, ব্যবসা সংক্রান্ত কোনো কারণ বা টাকা পয়সা লেনদেন কোনো সংক্রান্ত কারণ, তা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কালিয়াচকের মজমপুর এলাকা কিন্তু আবার কিন্তু নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে এই এলাকা। আপাতত ধন্যবাদ রাজীব তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার যে ইস্যুর দিকে নজর রাখবো, আপনারা জানেন যে সদ্য কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে এবং তারই মাঝে মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো এবং সন্দেহভাজন 2 যুবককে গ্রেফতার করলো পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি। এই যে মুড়ি মুড়কির মতো হাতে নাতে এত অস্ত্র আসছে কোথা থেকে, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যেখানে এই সদ্য ধর্মতলা থেকে বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হলো, আবারও মুর্শিদাবাদের ডোমকলে আগ্নেয়াস্ত্র উদ্ধার। একদমই মুর্শিদাবাদের ডোমকল থানার যে হারুল পাড়া সেই এলাকাতেই গতকালকে 2 সন্দেহভাজন 2 যুবককে দেখতে পায় স্থানীয়রা এবং দেখেই তাদেরকে সন্দেহ হয় যে এরা কোথাকার। সেই মতো তখনই তাদেরকে দেখেই সন্দেহ হওয়ার পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই 2 যুবকের তল্লাশি শুরু করে এবং তাদের কাছ থেকে একটি 12 ব্যারেল পাইপ গান এবং একটি পিস্তল 7mm সঙ্গে 2 রাউন্ড গুলি এবং একটা খালি ম্যাগাজিন, এই যে আগ্নেয়াস্ত্র সমস্ত যে জিনিসপত্র উদ্ধার হয়েছে, এটা মুর্শিদাবাদে প্রথম নয়। এর আগেও যে আমরা দেখেছিলাম যে ডোমকলের পাশাপাশি যে রানীনগর, শেখপাড়া, এই সমস্ত এলাকা, সেই এলাকাতেও এর আগেও অস্ত্র কার্তুজ এসব উদ্ধার হয়েছে। তবে রীতিমতো এই বিষয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে যেটুকু আমরা জানতে পারছি যে এর আগেও যে মুঙ্গের, সেই মুঙ্গেরের সেখান থেকে সেই অস্ত্র এসে বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা জলঙ্গি, এইসব জায়গা থেকে এইসব অস্ত্র পাচারের যে ব্যাপার, সেই জায়গা থেকেই এই সমস্ত অস্ত্র উদ্ধার হচ্ছে। তবে 2 জনকে রীতিমতো আবারও মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো 2 সন্দেহভাজনকে। ধন্যবাদ রফি। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার আপনাদের সামনে যে ছবি আমরা তুলে ধরবো, 15,000 টাকার বিনিময়ে একজন বাংলাদেশি ভারতীয় হয়ে যাচ্ছে। কি বিস্ফোরক তথ্য উঠে এসছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশি গাড়ির চালক আজাদ শেখকে গ্রেফতার করা হয়েছে এবং সেই গ্রেফতারের যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, আজাদ শেখকে জেরা করে নাজাটের বাসিন্দা জাফর আলী শেখকে গ্রেফতার করে পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 15,000 টাকার প্যাকেজে বাংলাদেশি থেকে একেবারে ভারতীয়, 15,000 টাকার বিনিময়ে ভারতীয় হয়ে ওঠে আজাদ শেখ। 2023 সালের অক্টোবরে এক দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে এপারে আসে আজাদ শেখ। দালালের মাধ্যমেই আজাদের সঙ্গে জাফরের আলাপ হয়। জাফরকে 15,000 টাকা দিয়েই ভারতীয় হয়ে ওঠে আজাদ। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। চিন্ময়দা, এই যে প্রথমেই যেটা স্পষ্ট হতে চাইবো যে বিস্ফোরক তথ্য সামনে এসেছে যে 15,000 টাকার বিনিময়ে একেবারে বাংলাদেশি থেকে ভারতীয় হয়ে যাওয়া যাচ্ছে, এই পদ্ধতিটা কি দাঁড়াচ্ছে? এই যে টাকার বিনিময়ে ভারতীয় নাগরিকত্ব পাওয়া যাচ্ছে, এই উপায়টা কি, পদ্ধতিটা কি তাহলে দাঁড়াচ্ছে? দেখো, এটা সহজেই বোঝা যায় যে এটা যে পদ্ধতি হোক, এটা সৎ পদ্ধতি হতে পারে না। আইনিভাবে এই পদ্ধতি মানা হতে পারে না। তাহলে কোথাও একটা বেআইনি কাজ কারবার চলছে এবং এই বেআইনি কারবারের সঙ্গে কিন্তু কোথাও হয় সরকারি আধিকারিক,
অথবা জনপ্রতিনিধি, তাদের কোথাও কোনো রকম যোগাযোগ থাকতে হবে। কারণ আমরা যদি ধরে নিই যে পাসপোর্ট অফিসে ঠিকঠাক তথ্য দেওয়া হয়েছিল, অর্থাৎ একটা পাসপোর্ট একজন নাগরিকের পাসপোর্ট পাওয়ার জন্য যে সমস্ত তথ্য, যে সমস্ত নথি প্রয়োজন, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড, এই সমস্ত নথি সংগ্রহ করার জন্য কিন্তু স্থানীয় প্রশাসনের প্রয়োজন, সাহায্যের প্রয়োজন হয়। স্থানীয় জনপ্রতিনিধি তাকে লিখে দিতে হয় যে তার নাম করে লিখতে হয় যে তিনি আমার এলাকার বাসিন্দা। এর আগেও আমরা দেখেছি এরকম অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধি, এবং মনে রাখতে হবে সানন্দা, এই জনপ্রতিনিধি আজকের দিনে পশ্চিমবাংলায় এটা বাস্তব চিত্র, এই জনপ্রতিনিধির 90% বেশি হচ্ছে শাসক দলের। তারা লিখে দিচ্ছেন যে কোনো একজন অচেনা, তিনি বিদেশি নাগরিক, তার নামে লিখে দিচ্ছেন যে তিনি আমার এলাকার বাসিন্দা। তিনি কেন লিখে দিচ্ছেন? তিনি কি যাচাই করছেন, নাকি যাচাই করার পরও এই সমস্ত নথি কোনো বিদেশি নাগরিকের নামে লিখে দিচ্ছেন? এই প্রশ্নটা উঠছে। কিন্তু যে বিষয়টা মূল কথা, যে কোথাও যেটা বলছেন যে যাচাই করা হচ্ছে না ঠিকমতো, সেখানে কিন্তু একটা তথ্য ইতিমধ্যে উঠে এসেছে। এই বাংলাদেশের নাগরিক আজাদ শেখের কাছ থেকে ভারতের আয়ুষ্মান কার্ড পাওয়া গিয়েছে, ভারতীয় আধার কার্ড পাওয়া গিয়েছে এবং প্যান কার্ডও উদ্ধার হয়েছে। তাহলে কোত্থেকে উদ্ধার হলো? একজন বাংলাদেশি নাগরিক ভারতের প্যান কার্ড, ভারতের ভোটার কার্ড বা ভারতের আধার কার্ড কিভাবে পাবেন, কিভাবে পেতে পারেন তিনি? কোথাও তার মানে কোথাও একটা কারচুপি হয়েছে, কোথাও কোনো নিশ্চিতভাবে কোথাও বেআইনি কারবার হয়েছে। এবং এই জায়গাটাতেই হচ্ছে প্রশ্ন। আমি যে কথাটা বলছিলাম যে একটা আধার কার্ড বা ভোটার কার্ড পেতে গেলে কিন্তু স্থানীয় জনপ্রতিনিধির কোথাও একটা শংসাপত্রের প্রয়োজন হয়, যে তিনি আমার এলাকার বাসিন্দা, এইরকম একটা শংসাপত্র। পাসপোর্ট জালিয়াতির প্রশ্ন উঠছে, সেই নজরদারির অভাবের প্রশ্ন উঠছে। আপাতত ধন্যবাদ চিন্ময় দা, আমাদের সঙ্গে ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। এবার আপনাদের যে ছবি আমরা তুলে ধরবো, আপনারা জানেন যে পাঁশকুড়ায় যে চিপস কাণ্ডে 7ম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছিল, সেই ঘটনায় এবার এফআইআর দায়ের করলো মৃত শিশুর মা। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভময় জানা। শুভময়, গতকাল আমরা দেখেছিলাম যে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছিল, সেখানে বলা হয়েছিল দেহ দাহ করতে চাপ দেওয়া হয়েছিল, এমনই অভিযোগ উঠেছিল। আজকে এই মৃত শিশুর মা তিনি এফআইআর দায়ের করলেন। হ্যাঁ দেখো, তিনি এফআইআর দায়ের করেছেন, একটু বিলম্ব হলেও তারা শোক কাটিয়ে এসে কিন্তু পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। সিভিক পুলিশ শুভঙ্কর দীক্ষিত শুধু নয়, তার সঙ্গে আরও কয়েকজনের বিরুদ্ধে তারা অভিযোগ দায়ের করেছেন। যদিও এখনো পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করেনি পাঁশকুড়া থানা পুলিশ, এবং শুভঙ্কর দীক্ষিত বাড়ি থেকে পলাতক। এই নিয়ে কিন্তু এলাকায় ক্ষোভ আছে। আজকেও কিন্তু গতকালের মতোই বিজেপির পক্ষ থেকে পাঁশকুড়া থানায় দোষীকে গ্রেপ্তারের দাবিতে এবং শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছে। গতকালও দেখানো হয়েছিল, আজকেও কিন্তু সেই বিক্ষোভ দেখানো হয়েছে সন্ধ্যের সময়। সব মিলিয়ে এলাকার মানুষ চাইছেন যে দোষী সিভিক পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হোক, আইনানুগ পথে তারা চলুক। এবং পাঁশকুড়া থানা পুলিশ কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার না করায় এলাকায় কিন্তু ক্ষোভ বাড়ছে। তার সঙ্গে ক্ষোভ বাড়ছে এই সিভিক পুলিশের বাড়িতে আক্রমণের ঘটনায়। এলাকার বেশ কয়েকজন গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের কিন্তু জামিন হয়নি, তারা জেলে হেফাজতে আছে। ফলে কিন্তু এলাকায় ক্ষোভ বেড়েছে, এবং উল্টো দিকে কিন্তু সিভিক পুলিশ সহ কাউকেই কিন্তু গ্রেপ্তার করেনি পুলিশ। সব মিলিয়ে কিন্তু এলাকায় একটা ক্ষোভের ছায়া, ক্ষোভ দেখা দিয়েছে। যদিও এই সিভিক পুলিশের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা আছে, কিন্তু এলাকায় একটা চাপা উত্তেজনা আছে। বড় কোনো গন্ডগোল না হলেও কিন্তু এলাকার মানুষ সহ সবাই চাইছেন যে অভিযুক্ত সিভিক পুলিশ সহ দোষীদের শাস্তি দেওয়া হোক এবং তাকে গ্রেপ্তার করা হোক। যদিও এখনো পর্যন্ত সে ধরনের কোনো গ্রেপ্তারের খবর নেই, তবে পুলিশ এই ব্যাপারে কোনো মুখ খুলতে চায়নি। গ্রামবাসীরা কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে, এবং বিজেপির পক্ষ থেকেও কিন্তু বারবার দাবি করা হচ্ছে এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সানন্দা, ধন্যবাদ শুভময়। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন শুভময় জানা। এখন একটা বিরতির পর ফিরে এলাম বিরতির পর, দেখছেন বেঙ্গল লাইন। শীতলকুচিতে তৃণমূলের সভায় ধুন্ধুমার পরিস্থিতি, তৃণমূল কর্মীকে ধরতে গিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ঠিক কি হয়েছে বিষয়টা আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক রায়। হীরক, অভিযুক্তকে ছিনিয়ে নেয় তৃণমূল কর্মীরা, এমনই অভিযোগ উঠছে এবং তা নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, ঠিক কি হয়েছে বিষয়টা?
দেখো, যেটা হচ্ছে আজকে কিন্তু শীতলকুচির কাজির দিঘি এলাকা, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছিল এবং যখন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা সভার মধ্যে উপস্থিত ছিল সেই সময় কিন্তু সেই সভাস্থলের পাশেই একজন তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে এবং যেটা জানা যাচ্ছে সেই তৃণমূল কর্মীর নামে কিন্তু পুরনো মামলা রয়েছে আদালতে। এবং যখন তাকে গ্রেপ্তার করতে যাওয়া হয় সুশান্ত বর্মন সেই অভিযুক্ত, সেই সময় কিন্তু সেখানে সভায় উপস্থিত যারা তৃণমূল কর্মী ছিল তারা কিন্তু পুলিশকে বাধা দেয় এবং পুলিশের কাছ থেকে সেই অভিযুক্তকে ছিনিয়ে নেয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। তবে এই যে ঘটনা, এই ঘটনার পর কিন্তু বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়েছে শীতলকুচি থানার পক্ষ থেকে এবং এই যে তৃণমূল কংগ্রেসের যে সভা, সেই সভাস্থলে কার্যত কিন্তু যারা উপস্থিত ছিল তৃণমূল কর্মী তারাই কিন্তু পুলিশের কাছ থেকে সেই অভিযুক্তকে ছিনিয়ে নেয়। এবং যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই সুশান্ত বর্মন যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেই সুশান্ত বর্মনের নামে তার স্ত্রী একটি মামলা করেছিল, তার স্ত্রীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ করেছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সে পলাতক ছিল এবং পুলিশ আজকে যখন তাকে সেই সভাস্থলের পাশে দেখতে পায় সেই সময় কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে এবং সেই সময় কিন্তু তৃণমূল কর্মীরা তাকে ছিনিয়ে নেয় অভিযোগ এবং সেই সময় কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো শীতলকুচিতে তৃণমূলের সভায়। আপাতত ধন্যবাদ হিরক্তময়। বেঙ্গল লাইন এখন এই পর্যন্তই। বাংলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন ঠিক সন্ধ্যে 7টায় বেঙ্গল লাইনে। এরপর দেখুন নিউজ এক্সপ্রেস এবং তারপরে দেখুন নেশন টাইম স্বপ্নার সঙ্গে।